কেন সহ্য হয় না? প্রশ্নটা যেন খুব সাধারণভাবে করা, কিন্তু তৃষার ভেতরে জমে থাকা কথাগুলো যেন ঠিক এই মুহূর্তটাই অপেক্ষা ছিল। তৃষা গভীর একটা নিঃশ্বাস নিল, তারপর একদম সোজা হয়ে বসে বলল, কারণ আমি আয়েশকে ভালোবাসি। সূর্যের মুখে অভিব্যক্তি ধীরে ধীরে বদলে যেতে লাগলো। তৃষা থামল না, তার কণ্ঠে এবার স্পষ্ট অনুভূতি। অনেক ভালোবাসি। বাতাস যেন মুহূর্তের মধ্যেই থেমে গেল। তৃষার সামনে তাকিয়ে আবার বলল, আর আমার আয়েশকে চাই, আর শুধু আমার, আর কারো না। কথাগুলো বলার সময় তার চোখে এক ধরনের জেদ আর অধিকার স্পষ্ট হয়ে উঠল। সূর্য কয়েক সেকেন্ড পুরোপুরি নিশ্চুপ হয়ে গেল, তারপর হঠাৎ করে তৃষার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে উঠল। কি বলিস, ভালোবাসিস? তার মুখে অবিশ্বাস, বিস্ময় সব একসাথে। তারপর নাটকীয় ভঙ্গিতে দুই হাত বুকের কাছে এনে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলকনির হালকা বাতাসে দুজনের কথার ভার যেন আরও স্পষ্ট হয়ে উঠেছিল। সূর্যের নাটকীয় প্রতিক্রিয়ার পরও তৃষার মুখে কোনো পরিবর্তন এলো না, বরং তার ভ্রু কুঁচকে গেল বিরক্তিতে। সে হঠাৎই সূর্যের দিকে ঘুরে তাকিয়ে বলল, তোর প্রবলেম কি? কণ্ঠে স্পষ্ট বিরক্তি। ওইরকম রিয়াকশন দিচ্ছিস কেন? আমি কি ভালোবাসতে পারি না? সূর্য একটু থমকে গেল, তারপর কণ্ঠটা একটু নরম করে বলল, তা না, কিন্তু একটু থেমে তৃষার দিকে তাকিয়ে বলল, অ্যারিস যদি তোকে ভালো না বাসে তখন? প্রশ্নটা বাতাসে ঝুলে রইল। কয়েক সেকেন্ড চুপচাপ থাকলো তৃষা, তারপর ধীরে ধীরে তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সেই হাসিটা নরম না, বরং অদ্ভুত এক অবিশ্বাসের ভার। সে ক্লান্ত গলায় বলল, আয়েশকে ভালোবাসাতে বাধ্য করবো তাহলে? সূর্য যেন কথাটা ঠিকমতো বুঝতেই পারল না। তৃষা আবার বলল, তাই বলে আয়েশকে ছেড়ে দেব নাকি? তার চোখে তখন এক ধরনের জেদ, যেন সে যা চায় তা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। সূর্য কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে নিজের মনে বিড়বিড় করে বলল, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আরিশ সোজা বাড়িতে ঢুকেই কারো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে গেল। তার মুখের ভাবটা এতটাই কঠিন ছিল যে কেউ সাহস করে আর কিছু জিজ্ঞেস করতেও পারল না। তবুও আহিয়া খান আর তাহিয়া খান দুজনেই বিষয়টা খেয়াল করলেন। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আহিয়া খান কয়েকবার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আরিশ, এমন চুপচাপ কেন? তাহিয়া খানও একটু প্রশ্ন করলো, কণ্ঠে উদ্বেগ, কিন্তু মায়া কিছুই বলল না। সে শুধু মাথা নিচু করে রইল, চোখে ক্লান্তি, মুখে অদ্ভুত এক নীরবতা, যেন ভিতরের সব কথা সে গিলে ফেলেছে। আর এক মুহূর্তও দাঁড়ালো না, চুপচাপ সেখান থেকে সরে গিয়ে নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। রুমে ঢুকেই সে কিছুক্ষণ দরজার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। আজকের সব ঘটনা একসাথে তার মাথায় ঘুরতে লাগলো। নদীর পার, সেই ঝামেলা, আরিশের রাগ, আর সেই মুহূর্ত। তার গলায় এখনও হালকা জ্বালা করছে। ধীরে ধীরে সে বাথরুমে ঢুকে গেল। ঠান্ডা পানি গায়ে পড়তেই একটু অস্বস্তি লাগলো, কিন্তু মনটা শান্ত হলো না। গোসল শেষে সে অজু করে নামাজ পড়ল। সিজদায় গিয়ে তার চোখে আবার পানি চলে এলো। কেন যেন বুকটার ভারী লাগছিল। নামাজ শেষে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নিচে থেকে তাহিয়া খান কয়েকবার ডাকলো, মায়া নিচে আয়, খেয়ে যা। কিন্তু মায়া উত্তর দিল না। আম্মু খুব ক্লান্ত লাগছে, পরে খাবো। কণ্ঠটা এতটাই ক্লান্ত শোনাচ্ছিল যে আর জোর করলো না। রুমের ভেতরের লাইটটা ম্লান, জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। মায়া চুপচাপ শুয়ে রইল, চোখ বন্ধ করে। আজকের ঘটনাগুলো তার মাথায় ঘোরপাক খাচ্ছে। ভয়, অস্বস্তি, বিরক্তি সবকিছু মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। ধীরে ধীরে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। ভাবতে ভাবতেই কখন যে সে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও বুঝতে পারেনি। রাত 9টা। নরম একটা স্পর্শে তার ঘুম ভাঙল। মায়া ধীরে চোখ খুলল, দেখল আসমিন খান তার মাথার কাছে বসে আছেন, মুখে স্নেহভরা হাসি। তিনি আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কণ্ঠটা কোমল। আম্মু, ওঠো, খাবার খেতে হবে তো। ঘুম ভাঙার পরেও মায়ার চোখে ঘোর লেগে আছে। সে ধীরে ধীরে উঠে বসলো, হাত বাড়িয়ে চোখ ডলতে ডলতে চারপাশটা একবার দেখল। রুমটা অন্ধকার, শুধু টেবিল ল্যাম্পে হালকা আলো জ্বলছে। মাথার কাছে বসে থাকা আসমিন খানের দিকে তাকিয়ে সে আধো ঘুমে কণ্ঠে বলল, ছোট আব্বু, তুমি অফিস থেকে চলে আসছো? তার কণ্ঠে এখনো ঘুম ভরা। কয়টা বাজে? আসমিন খান হালকা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর মজা করে বলল, ঘড়ি তো বলে
রাত 9টা বাজে। মায়া যেন হঠাৎ একটু চমকে উঠল। কি এত রাত হয়ে গেছে? সে তাড়াতাড়ি সোজা হয়ে বসে পড়ল, মুখে অবাক ভাব। একটু থেমে যেন হঠাৎ কিছু মনে পড়তেই বলল, আরিশ ভাই তো আমাকে পড়াতে চাইছিল। কথাটা শেষ করতে না করতেই ইয়াসমিন খান হালকা ভ্রু কুঁচকে বললেন। ওই বান্দর তোমাকে পড়াবে? তার কণ্ঠে মিশে আছে বিরক্তি। রাত 9টা বাজে, এখনো বাড়ি আসে নাই, তো তোমাকে কখন পড়াবে? মায়া চুপ করে গেল। ইয়াসমিন খান এবার একটু গম্ভীর সুরে বলল, আমি একজন টিচার রেখেছি তোমার জন্য, কাল থেকে তোমাকে পড়াতে আসবে। তারপর স্বাভাবিক কণ্ঠে যোগ করলেন, আর হ্যাঁ, নিচে এসে খেয়ে নাও। মায়া ধীরে মাথা নাড়ল। ইয়াসমিন খান উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। দরজাটা বন্ধ হয়ে যেতেই রুমটা আবার নীরব হয়ে গেল। মায়া কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। আজ তো নিজেই বলেছিল সে পড়াবে, তাহলে এখনো বাড়ি ফিরেনি কেন? তার মনে অদ্ভুত একটা প্রশ্ন জেগে উঠল। রাতের নীরবতা যেন আরও গভীর হয়ে এলো, আর সেই নীরবতার মধ্যেই মায়ের মনটা ধীরে ধীরে গভীর হয়ে উঠল। অপেক্ষা, অভিমান আর না বলা কিছু অনুভূতির ভারে। রাত 12টা। চারপাশে তখন গভীর নীরবতা নেমে এসেছে। দূরে কোথাও কুকুরের হালকা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশে চাঁদের ম্লান আলো ছড়িয়ে পড়েছে, আর বাতাসে এক ধরনের শীতলতা। মায়া বেলকনিতে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। খাবার শেষ করে সে নিচে যায়নি। বারবার ঘড়ির দিকে তাকিয়েছে, আবার রাস্তার দিকে তাকিয়েছে। আর সে এখনও ফেরেনি। তার ভীষণ বিরক্ত লাগছে, রাগ লাগছে। আবার সেই রাগের ভেতরেই জমে উঠছে এক পাহাড় সমান অভিমান। এত রাতে কোথায় থাকে মানুষ? আর নিজেই তো বলেছিল পড়াবে। যদিও রাত 11টার পর স্বর্ণা এসে বলেছে, তারপর থেকে মায়া অপেক্ষা করেই যাচ্ছে। 1 ঘন্টা, তারপর আরেকটু সময় যেন আজ খুব ধীরেই যাচ্ছে। হঠাৎ দূর থেকে একটা বাইকের শব্দ ভেসে এলো। মায়ার বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি বেলকনির রেলিং থেকে নিচের দিকে তাকালো। গেটের সামনে এসে একটা বাইক থামলো। আরিশ। মায়ের মুখে এক মুহূর্তের জন্য স্বস্তি ফুটে উঠল, কিন্তু পরের সেকেন্ডেই সেটা মিলিয়ে গেল। সে আঁতকে উঠল। আরিশের ডান হাতটা থেকে রক্ত পড়ছে। হালকা আলোতেও পরিষ্কার দেখা যাচ্ছে হাতটা কেটে গেছে, আর রক্ত ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। মায়ের বুকের ভেতরটা কেঁপে উঠল, আর এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে নিচে নেমে গেল। মেইন দরজার কাছে এসে দাঁড়াতেই ঠিক সেই মুহূর্তেই আরিশ কলিং বেল চেপে ধরেছিল। তার আগেই দরজা খুলে গেল। আরিশ একটু থমকে গেল। সে হয়তো ভাবেনি দরজা খুলতেই এমন একটা অগ্নিমুখ তার সামনে পড়বে। দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে আছে মায়া। তার চোখ বড় বড় হয়ে গেছে, মুখে অস্পষ্ট আতঙ্ক। মায়া এক পায়ে এগিয়ে এসে কাপা কণ্ঠে বলল, আরিশ ভাই, আপনার হাতে কি হয়েছে? তার দৃষ্টি গিয়ে আটকে আছে সেই রক্তাক্ত হাতে। তারপর উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিভাবে কাটলো? দরজার সামনে দাঁড়িয়ে থাকা মুহূর্তটা যেন কয়েক সেকেন্ডের জন্য জমে গেল। মায়ের চোখ তখনও আরিশের রক্তাক্ত হাতের দিকে স্থির। বুকের ভেতরটা ধুকপুক করছে, ঠোঁট শুকিয়ে আসছে, কিন্তু আরিশ যেন কিছুই দেখছে না। সে মায়ের প্রশ্ন একেবারে উপেক্ষা করে ভ্রুকুচকে বলল, তুই এত রাত পর্যন্ত জেগেছিস কেন? এই রাত জেগে আবু সকাল ইউনিভার্সিটি যাবে? এভাবে তো অসুস্থ হয়ে যাবে। মায়া একটু থমকালো। এই মুহূর্তে তার মনে হলো এই মানুষটা কি সত্যি তার হাতের রক্তের চেয়ে তার ঘুম নিয়ে বেশি চিন্তিত। মায়া একটু গলা সামলে বলল, আপনি এত রাত পর্যন্ত বাইরে ছিলেন কেন? তারপর কিছু না ভেবেই বলে ফেলল, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। কথাটা বের হওয়ার সাথে সাথেই যেন সময় থেমে গেল। মায়া নিজেই বুঝতে পারল সে কি বলে ফেলেছে। তার গাল লাল হয়ে উঠল, চোখ নিচু হয়ে গেল, বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করতে লাগলো। আরিশ কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠল। তারপর আরিশ একটু মায়ের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করলো, তাই আমার অপেক্ষা করছিলে? মায়া কোনো উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরিশ হালকা হেসে সোজা হয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে সিঁড়ি দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে পেছনে ফিরে না তাকিয়েই বলল, নিজে থেকে আগুনে ঝাঁপ দিচ্ছিস মেয়ে, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না, কারণ আগুনে ঝাঁপ দিলে যে পড়তে হবে এটা পাগলেও জানে। সিঁড়ির প্রথম ধাপে পা রাখতেই আরিশ তারপর কথাগুলো বলতে বলতে সে উপরের দিকে উঠে গেল। আরিশ সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতেই দরজার সামনে একা দাঁড়িয়ে রইল মায়া। কিছুক্ষণ মায়া একদম নড়ল না, যেন ঠিক এইমাত্র শোনা কথাগুলো তার মাথায় ঢুকতে সময় নিচ্ছে। চারপাশে
গভীর রাতের নীরবতা, কিন্তু তার ভেতরে অদ্ভুত এক অস্থিরতা। আগুনে ঝাঁপ দিলে পড়তে হয়। আয়েশের কথাগুলো বারবার কানে বাজছে, কিন্তু অর্থটা ঠিক ধরতে পারছে না সে। কিন্তু কয়েক সেকেন্ড পর হঠাৎ নিজের মাথায় আলতো করে একটা চাপড় দিল মায়া। আরে মায়া, তুই পাগল নাকি? নিজের সাথে নিজে বিরক্ত হয়ে বলল সে। তুই কখনো আরিশ ভাইয়ের কথা বুঝেছিস নাকি যে আজকে বুঝবি? মুখটা একটু বাঁকিয়ে হালকা বিরক্তি নিয়ে নিঃশ্বাস ফেলল। তারপর আর দেরি না করেই দরজা বন্ধ করে সোজা কিচেনের দিকে চলে গেল। কিচেনটা তখন প্রায় নিঃশব্দ, শুধু ফ্রিজটার হালকা শব্দ আর দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক আওয়াজ। মায়া ধীরে ধীরে খাবার বের করে গরম করতে লাগলো। গ্যাসের আগুনটা জ্বলে উঠতেই কিচেনের ভেতর নরম একটা আলো ছড়িয়ে পড়ল। তার হাত কাজ করছে, কিন্তু মনটা অন্য কোথাও। বারবার তার চোখের সামনে ভেসে উঠছে আরিশের রক্তাক্ত হাত আর সেই অদ্ভুত কথা। তার বুকের ভেতরটা আবার হালকা কেঁপে উঠল। কয়েক মিনিটের মধ্যেই খাবার গরম হয়ে গেল। মায়া সাবধানে প্লেটে সাজালো সবকিছু, তারপর একটা ট্রেতে তুলে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আরও প্রায় 10 মিনিট কেটে গেছে। এবার গভীর নিঃশ্বাস নিয়ে সে কিচেন থেকে বের হলো। চারপাশে এখনও আরও বেশি নীরবতা। বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। ট্রেটা 2 হাতে ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো মায়া। প্রতিটা ধাপ যেন একটু একটু করে তার ভেতরের অজানা অনুভূতিগুলোকে বাড়িয়ে দিচ্ছে। শেষমেশ সে এসে দাঁড়ালো আরিশের রুমের সামনে। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না, হালকা চাপ দিয়ে রাখা। মায়া একটু দ্বিধা নিয়ে হাত বাড়িয়ে দরজাটা আস্তে করে ঠেলে দিল। দরজাটা নিঃশব্দে খুলে গেল আর সে ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল। রুমে ঢুকেই সে চারপাশটায় তাকালো। রুমটা আধো অন্ধকারে ডুবে আছে। টেবিল ল্যাম্পের নরম আলো বিছানার একপাশে পড়ে আছে, বাকি অংশটা হালকা অন্ধকারে ঢেকে। কিন্তু রুমে আরিশ নেই। মায়া একটু থমকে দাঁড়ালো। তারপর ট্রেটা টেবিলের উপর রেখে দিতে গিয়েই খেয়াল করলো বাথরুমের ভেতর থেকে পানির শব্দ আসছে। সে বুঝলো আরিশ বাথরুমে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো মায়া। তারপর ধীরে ধীরে গিয়ে বিছানার একপাশে বসে পড়ল। হাত দুটো নিজের কোলে রেখে চুপচাপ অপেক্ষা করতে লাগলো। রুমের ভেতরে নিস্তব্ধতা, শুধু বাথরুমের পানির শব্দ আর মাঝে মাঝে ঘড়ির টিকটিক আওয়াজ। মায়ের মনটা আবার অদ্ভুতভাবে কাঁপতে লাগলো, কেন জানি। কিছুক্ষণ পর হঠাৎ বাথরুমের দরজা খোলার শব্দ হলো। মায়া স্বাভাবিকভাবেই সেই দিকে তাকালো। তার তাকাতেই সে একদম থমকে গেল। আরিশ বাথরুম থেকে বের হয়েছে, পুরো ভেজা চুল, শরীর থেকে এখনো পানি ঝরছে আর কোমরে শুধু একটা টাওয়াল পেঁচানো। দৃশ্যটা এতটাই হঠাৎ ছিল যে মায়ার চোখ বড় হয়ে গেল। পরের মুহূর্তে সে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলল। তার গাল লাল হয়ে উঠল, বুকের ভেতরটা শুধু ধুকপুক করতে লাগলো। এই অবস্থায় কি করবে ও যেন বুঝেই উঠতে পারছে না। আরিশ এক মুহূর্ত থেমে মায়ার সেই অপ্রস্তুত অবস্থা দেখল। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এসে মায়ার সামনে গিয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজেই মায়ার দিকে ঝুঁকে আসলো। তারপর সে নিজের ভেজা চুল দিয়ে মায়ার মুখের সামনে হালকা মাথা ঝাঁকাতেই সেই বিন্দু বিন্দু পানি এসে সরাসরি পড়ল মায়ার মুখে। ঠান্ডা পানির স্পর্শে মায়া কেঁপে উঠল, চোখ মুখ কুঁচকে নিল, কিন্তু তবুও চোখ খুলল না, যেন চোখ খুললেই আরও অপ্রস্তুত হয়ে পড়বে। তার বুকের ভেতরটা দ্রুত ওঠানামা করছে। আরিশ এই দৃশ্য দেখে ঠোঁটে কোণে একটা বাঁকা হাসি টানলো। ও আরও একটু ঝুঁকে নিচু গলায় বলল, কি রে, আমাকে দেখতে কি অনেক খারাপ লাগছে যে তুই চোখ বন্ধ করে রেখেছিস? তার কণ্ঠে মিশে আছে মজা আর হালকা খোঁচা। মায়া কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি মাথা দুলিয়ে নাড়ালো, না বোঝানোর চেষ্টা করলো, কিন্তু চোখ খুলল না। আরিশ হালকা হেসে আবার বলল, তাহলে কি আমাকে একটু বেশি হট লাগছে? সে একটু থামলো, তারপর আরও নিচু স্বরে যোগ করলো, তার জন্য এইভাবে চোখ বন্ধ করে রেখেছিস? মায়া এবার পুরোপুরি থমকে গেল। কি বলবে সে বুঝতেই পারল না। গলা শুকিয়ে আসছে, শব্দ যেন আটকে যাচ্ছে। অবশেষে কাপা কণ্ঠে বলল, আরিশ ভাই প্লিজ আপনি কাপড় পরুন। তার মুখ লাল হয়ে আসে, চোখ এখনো বন্ধ। আপনার কি লজ্জা করে না? কথাগুলো বলতে বলতে তার কণ্ঠে লজ্জা আর অস্বস্তি স্পষ্ট। আরিশ একটু সোজা হয়ে দাঁড়ালো। তার ঠোঁটে আবার সেই পরিচিত বাঁকা হাসি ফুটে উঠল। তারপর হালকা ভঙ্গিতে বলল, লজ্জা পর কি আছে, আমাকে তোয়ালে করে রাখছে নাকি? মায়া আর কিছু বলতে পারল না। তার গাল লাল হয়ে আছে, বুকের ভেতরটা এখনো কাঁপছে। চোখ বন্ধ করেই বসে আছে সে, যেন এই অস্থিরতাটুকু মুহূর্তেই নিজে থেকেই কেটে যাবে।
আরিশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর আর মায়াকে জ্বালালো না। ধীরে ধীরে ওয়ার্ড্রপের দিকে গিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার বের করলো। খুব স্বাভাবিক ভঙ্গিতে কাপড় পরে নিল। তারপর কয়েক সেকেন্ড পরে সে বলল, হয়ে গেছে, এবার তুই চোখ খুলতে পারিস। মায়া ধীরে ধীরে চোখ খুলো। প্রথমেই তার দৃষ্টি গিয়ে পড়ল আরিশের দিকে। এখন পুরোপুরি কাপড় পরা। সঙ্গে সঙ্গে সে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে হলে এবার অন্তত স্বাভাবিকভাবে কথা বলা যাবে। আরিশ ভ্রু তুলে ওর দিকে তাকিয়ে বলল, এখানে কেন এসছিস? কণ্ঠে হালকা কৌতূহল। মায়া একটু গলা ঠিক করে বলল, আপনার খাবার দিতে এসেছি, আপনি তো খাননি। ও হাত তুলে টেবিলের দিকে ইশারা করলো। আরে হাতে ব্যথা পেয়েছেন, সেখানে নিশ্চয়ই আপনি নিজে ব্যান্ডেজ করবেন না। তার কণ্ঠে এখন আগের অস্থিরতার বাদে একটা যত্নের ছোঁয়া। তাই আপনার খাবার দিতে আর ব্যান্ডেজ করে দিতে এসেছি। কথাগুলো বলতে বলতে সে একবার চুপ করে গেল। আরিশ ধীরে ধীরে এগিয়ে এসে মায়ের পাশে বসে পড়ল। দুজনের মধ্যে দূরত্বটা হঠাৎ করেই খুব কমে গেল। আরিশ একটু কাত হয়ে মায়ের দিকে তাকালো। তার চোখে এবার অন্যরকম একটা ভাব। রাগ নেই, মজা নেই, বরং যেন কিছু একটা খুঁজছে। নিচু গলায় সে বলল, এত কিছু কেন করিস আমার জন্য? একটু থামলো। কি দরকার করার? তার কণ্ঠে হালকা গম্ভীরতা। তারপর আবারও নিচু স্বরে বলল, আমি তো তোর কেউ না ফুল। কথাটা বলেই আরিশ মায়ের দিকে তাকিয়ে রইল। আমি তো তোর কেউ না। কথাটা যেন সরাসরি এসে আঘাত করলো মায়ের বুকের ভেতর। এক মুহূর্তের জন্য তার শ্বাস আটকে গেল। চোখের ভেতরটা যেন ঝাপসা হয়ে এলো। কেউ না? যে মানুষ তার কাছে সব, সেই কি না এমন কথা বলে? তবু মায়া কিছু বলল না, নিজেকে শক্ত করে নিল। মনে মনে বলল, এখন এসব নিয়ে কথা বলার সময় না, আগে ওর হাতটা ঠিক করি। সে ধীরে উঠে দাঁড়ালো। ড্রয়ারের কাছে গিয়ে ফার্স্ট এড বক্সটা বের করলো। হাতগুলো অদ্ভুতভাবে কাঁপছে, তবু নিজেকে সামলে আবার এসে আগের জায়গায় বসলো। আরিশ চুপচাপ তাকিয়ে আছে মায়ের দিকে। মায়া খুব সাবধানে তার কাটা হাতটা নিজের হাতের তালুই নিল। নরম হাতে ওষুধ লাগাতে লাগলো। তারপর ধীরে ধীরে ব্যান্ডেজ করে দিল। তার স্পর্শে একটা অদ্ভুত যত্ন ছিল, নিঃশব্দ কিন্তু গভীর। সব শেষ করে সে আস্তে বলল, এবার খেয়ে নিন। আরিশ হাতের দিকে তাকিয়ে একটু ভ্রু তুলল। ডান হাতে ব্যান্ডেজ করে দিলে আবার খেতে বলছিস? কিভাবে খাবো? মায়া একটু থমকে গেল। তাহলে আরিশ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল। এখন একটু উপায় আছে। সে একটু ঝুঁকে তাকালো মায়ার দিকে। কেউ যদি আমাকে খাইয়ে দেয় তাহলে খেতে পারে, একটু থেমে আবার বলল, না হলে থাক। মায়া কিছু বলল না, নীরবে প্লেটটা হাতে তুলে নিল। তারপরে ধীরে ধীরে খাবার তুলে আরিশের দিকে এগিয়ে দিল। প্রথমে লোকমাটা খাওয়ানোর সময় তার হাত ভীষণ কাঁপছিল। চোখ নিচু, মুখ লাল, লজ্জা, অস্থির আর না বলা অনুভূতিতে ভরা। আরিশ সেটা স্পষ্ট বুঝতে পারছিল, কিন্তু সে কিছু বলল না, বরং চুপচাপ খেতে লাগলো, মুখে এক অদ্ভুত তৃপ্তির ছাপ। মায়ের কাপা হাত, তার নীরব যত্ন, সবকিছু যেন সে নিঃশব্দে উপভোগ করছে। রুমের ভেতরে আর কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে প্লেটে হালকা শব্দ আর দুটো হৃদয়ের নিঃশব্দ ধুকপুকানি, যা কেউ মুখে বলছে না, কিন্তু দুজনেই অনুভব করছে। খাবার শেষ হলে মায়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার হাত এখনো হালকা কাঁপছে। সে চুপচাপ ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এলো। তারপর আবার ফিরে এসে ড্রয়ার খুলে একটা ব্যথার ওষুধ বের করলো। তারপর গ্লাসে পানি ঢেলে আরিশের দিকে এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, এটা খেয়ে নিন। আরিশ কোনো কথা না বলে ওষুধটা নিয়ে খেলো। আশ্চর্যজনকভাবে আজ সে একদম ভদ্র ছেলের মতো। কোনো রাগ নেই, কোনো বিরক্তি নেই। মায়া একটু অবাক হলেও কিছু বলল না। সব কিছু গুছিয়ে নিয়ে সে আস্তে করে বলল, আচ্ছা, আপনি তাহলে ঘুমান, আমি এখন যাই। কথাটা বলেই সে ঘুরে দাঁড়াতে যাচ্ছিল। ঠিক তখনই আরিশের কণ্ঠ ভেসে এলো। না, একটু বস। মায়া থমকে গেল, ধীরে ধীরে ফিরে তাকালো আরিশের দিকে। তোকে একটা জিনিস দেব। তার কণ্ঠে এমন একটা সুর যা মায়ার কৌতূহল বাড়িয়ে দিল। মায়া ভ্রু কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো, কিন্তু সে কিছু বলার আগে আরিশ বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ মায়ের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে মায়া একদম থমকে গেল। তার চোখ বড় হয়ে গেল, বুকের ভেতরটা ধক করে উঠল। তারপর সে উত্তেজিত কণ্ঠে বলল, আরে আপনি এখানে বসছেন কেন? এই দৃশ্যটা তার কাছে একেবারেই অচেনা, অপ্রস্তুত। আরিশ মাথাটা একটু তুলে তার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক গম্ভীরতা। তারপরও কণ্ঠটা নিচু, কিন্তু ধীরে বলল, চুপ করে বস, একদম কথা বলবি না।
মায়া কিছু বলতে গিয়েও থেমে গেল। তার ঠোঁট নড়ল কিন্তু শব্দ বের হলো না। সে নিঃশব্দে বসে রইল। হৃদস্পন্দন দ্রুত, চোখ স্থির হয়ে আছে আরিশের দিকে। আরিশ ধীরে হাত বাড়িয়ে নিজের পকেট থেকে কিছু একটা বের করলো। রূপার এক জোড়া নূপুর, নরম আলোয় সেগুলো ঝিকঝিক করে উঠল। মায়ার চোখে বিস্ময়ের বড় হয়ে গেল। কিন্তু সে কিছু বলার আগেই আরিশ তার এক পা আলতো করে তুলে নিজের হাঁটুর উপর রাখল। মায়া কেঁপে উঠল। এত কাছাকাছি, এত অচেনা একটা মুহূর্ত। তার শ্বাস যেন আটকে আসছে। আরিশ খুব মনোযোগ দিয়ে ধীরে ধীরে তার পায়ে নূপুরটা পরিয়ে দিল। তারপর আরেক পায়েও। নূপুরের ছোট ছোট ঘণ্টাগুলো হালকা শব্দ করে উঠল, টুং টুং। নরম মিষ্টি এক সুর। সব শেষ করে আরিশ একটু মাথা তুলে মায়ার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক তৃপ্তি। সে ধীর গভীর কণ্ঠে বলল, জানিস তো, আমার না নূপুরের শব্দ ভীষণ ভালো লাগে, সাথে রেশমে চুরির শব্দও ভালো লাগে। আজকে নূপুর দিলাম, আরেকদিন অনেকগুলো রেশমে চুরি কিনে দেবো ইনশাআল্লাহ। কথাগুলো যেন খুব স্বাভাবিক, অথচ ভেতরে ভেতরে অন্য কিছু ইঙ্গিত করছে। তারপর হঠাৎ একটু গম্ভীর হয়ে বলল, আর শোন, নূপুর একদম খুলবি না, বুঝলি? মায়া যেন পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল। তার গাল লাল, চোখে অদ্ভুত এক ঝিলিক, লজ্জা, অবাক হওয়া আর অজানা অনুভূতির মিশ্রণ। সে কোনো রকমে মাথা নাড়ল। তারপর হঠাৎ যেন আর এক মুহূর্তও সেখানে থাকতে পারল না। তাড়াতাড়ি পা সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। একবারও আরিশের দিকে তাকালো না। প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের নূপুর তখন টুনটুন শব্দ করতে করতে নীরব করিডোরে মিলিয়ে গেল। আরিশ বসে রইল, চোখ স্থির দরজার দিকে। মায়া চলে যাওয়ার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতেই তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। সে হালকা গলায় নিজের মনেই বলল, আগুনে ঝাঁপ দিয়েছিস তো, এখন ধীরে ধীরে পড়বি আমার বোকা ফু। ইউনিভার্সিটির ক্যান্টিনটা আজ অস্বাভাবিকভাবেই ফাঁকা। দুপুরে লম্বা ব্রেক পড়েছে, তাই বেশিরভাগ ছাত্রছাত্রীরাই বাইরে। কেউ মাঠে বসে আড্ডা দিচ্ছে, কেউ করিডোরে হাঁটাহাঁটি করছে। ক্যান্টিনের ভেতরে শুধু ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন বসে আছে, আর দূরে কিচেন থেকে আসছে থালা বাসনের টুংটাং শব্দ। ক্যান্টিনের এক কোণে পাশাপাশি বসে আছে মায়া আর স্বর্ণা। দুজনেই সামনে রাখা খাবার নিয়ে ধীরে ধীরে খাচ্ছে আর মাঝে মাঝে গল্প করছে। মায়ের পায়ের নূপুর আজও হালকা শব্দ করছে। সে নিজেও খেয়াল করছে না, কিন্তু স্বর্ণা মাঝে মাঝে তাকিয়ে দেখছে, চোখে কৌতূহল। এই নূপুরটা নতুন নাকি? স্বর্ণা একটু হেসে জিজ্ঞেস করলো। মায়া হালকা অপ্রস্তুত হয়ে গেল। কিছু বলার আগেই অন্যদিকে তাকিয়ে বলল, আসলে তার গলায় অস্বাভাবিক একটা টান। স্বর্ণা দুষ্টুমির কণ্ঠে কিছু বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে কেউ এসে তাদের সামনে চেয়ারটা টেনে বসে পড়ল। চেয়ারের শব্দে দুজনেই চমকে তাকালো। দেখে সামনে তাসিন বসে আছে। মায়া আর স্বর্ণা দুজনেই এক মুহূর্ত থেমে গেল। দুজনের চোখে একরকম ভয় আর অস্বস্তি ভেসে উঠল। তারা একে অপরের দিকে তাকালো, যেন বুঝে নিতে চাইছে এখন কি করা উচিত। তাসিন কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার মুখে আজ অন্যরকম একটা ভাব। সাধারণ সেই আত্মবিশ্বাসী একটু রুক্ষ ভাবটা নেই, বরং সেখানে দ্বিধা কাজ করছে। কিছুক্ষণ পর সে ধীরে মাথা তুলে মায়ার দিকে তাকালো। তার কণ্ঠটা অস্বাভাবিকভাবে নরম। মায়া, আমি সরি। মায়া অবাক হয়ে গেল। স্বর্ণাও থেমে তাকিয়ে রইল। তাসিন একটু গলা পরিষ্কার করে আবার বলল, আমি সরি। আমি আসলে ওই দিনের ব্যবহার। ক্যান্টিনে সে নিরিবিলি কোনায় কয়েক সেকেন্ড যেন থমকে রইল সময়। তাসিনের কথার পর মায়া কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে খোঁজার চেষ্টা করলো এই অনুতাপের সত্যি নাকি কেবল কথার খেলা। তারপর ধীরে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি যদি সত্যি মন থেকে সরি বলেন তাহলে আমি ক্ষমা করে দিব। একটু থামলো সে। কারণ মানুষ মাত্রই ভুল করে, আর আশা করি আপনি আর কখনো এমন ভুল করবেন না। তার কণ্ঠে কোনো রাগ নেই, আবার পুরোপুরি সহজও নয়, বরং একটা সীমারেখা টেনে দেওয়ার মতো দৃঢ়তা। তাসিন মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর ধীরে মাথা নাড়ল। আমি আর কখনোই এরকম করব না। তার গলায় এক স্পষ্ট অনুশোচনা। স্বর্ণা চুপচাপ বসে সবকিছুই দেখছিল। তার চোখে কিন্তু এখনো হালকা সন্দেহের ছাপ। সে তাসিনের দিকে একবার তাকালো, তারপর মায়ের দিকে। কিছু না বলে হঠাৎ মায়ের হাতটা আলতো করে ধরে নিচু স্বরে বলল, মায়া চলো একটু হাঁটি। কণ্ঠটা নরম, কিন্তু তাতে যেন একটা তাড়াহুড়োর ইঙ্গিত আছে। মায়া একবার তাসিনের দিকে তাকালো, তারপর ধীরে মাথা নেড়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই তাসিন আবার ডাক দিল, শোনো।
মায়া থেমে পিছনে তাকালো। তাসিন কিছুটা দ্বিধা নিয়ে বলল, আর কি বন্ধু হতে পারি? প্রশ্নটা বাতাসে ঝুলে রইল। মায়া কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে। হঠাৎ করে কোনো উত্তর দিতে পারল না। শেষেমেশে ধীরে বলল, ভেবে দেখবো। তার কণ্ঠে ছিল দূরত্ব, কিন্তু পুরোপুরি অস্বীকারও না। তারপর আর কিছু না বলে সন্ন্যার সাথে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। দুজনের পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল করিডোরে। তাসিন চুপচাপ বসে রইল, তার চোখ স্থির হয়ে রইল দরজার দিকে, যেখান দিয়ে একটু আগে মায়া বেরিয়ে গেল। ক্যান্টিন আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু তাসিনের চোখে যেন নতুন একটা চিন্তার ছায়া ভেসে উঠল। ইউনিভার্সিটির মাঠটা হেলে পড়া সূর্যের আলোয় ধীরে ধীরে নরম হয়ে এসেছে। চারপাশটায় ছড়িয়ে ছিটিয়ে ছাত্রছাত্রীরা কেউ ঘাসে বসে গল্প করছে, কেউ হাঁটছে, কেউ বা মোবাইলে ব্যস্ত। মাঠের এক কোণে বড় একটা বটগাছের নিচে পাশাপাশি বসে আছে আরিশ, সূর্য আর তিশা। বটগাছের ছায়া পড়ে আছে তাদের উপর। হালকা বাতাসে পাতা নড়ে নড়ে শব্দ করছে। হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামলো ক্যান্টিনের দিকের পথটায়। মায়া আর স্বর্ণা বের হয়ে আসছে। মায়ের পায়ে নুপুরের হালকা শব্দ যেন দূর থেকেও তার কানে পৌঁছে গেল। আরিশ উঠে দাঁড়ালো, তারপর বলল, তোরা বস, আমি একটু মায়ের সাথে দেখা করে আসি। কথাটা বলা মাত্রই তিশার ভেতরে যেন আগুন জ্বলে উঠল। তার চোখে রাগের ঝিলিক ফুটে উঠল, কিন্তু সে নিজেকে সামলালো। মুখে সেটা পুরোপুরি প্রকাশ হতে দিল না। ঠোঁট চেপে ধরে স্বাভাবিক থাকার চেষ্টা করে হালকা তীক্ষ্ণতার কণ্ঠে বলল, আরিশ মাইক কি বাচ্চা নাকি ওর এত খেয়াল রাখতে হবে? ও এখন ইউনিভার্সিটিতে পড়ে, ও বড় হয়ে গেছে। কথাগুলো বলার সময় তার চোখ আরিশের উপরে স্থির। আরিশ এক মুহূর্তও থামল না। সে তিশার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, ও মোটেও বড় হয়নি, আমার কাছে এখন আগের মতোই ছোট। কথাটা বলেই সে আর এক সেকেন্ডও দেরি করলো না। সোজা হাঁটা শুরু করলো মায়ার দিকে। তিশা বসে রইল, তার চোখ স্থির আরিশের চলে যাওয়ার দিকে। ভেতরে ভেতরে রাগ জমে উঠল, চোখে আগুন, ঠোঁটে শক্ত হয়ে আসে। সে কিছু বলে না, কিন্তু তার পুরো শরীর যেন রাগে ফুটছে। এই দৃশ্য পাশ থেকে দেখছিল সূর্য। সে তিশার মুখের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, তারপর হালকা মজা করে বলল, বড় ফ্যানে মাথায় দিব? সূর্যের কথা শেষ হতেই তিশা এক ঝলক ঘুরে তাকালো তার দিকে। চোখে স্পষ্ট রাগ, ভ্রু কুঁচকে আছে, ঠোঁট শক্ত। একটু ঝুঁকে তীক্ষ্ণ গলায় বলল, তোর মাথায় দে বলদ। কথাটা শেষ করে সে আর এক মুহূর্তও বসলো না। উঠে দাঁড়িয়ে দ্রুত পা ফেলে সোজা ইউনিভার্সিটির পেছনের দিকে পথ ধরে হাঁটা ধরল। তার চলার ভঙ্গিতে বোঝাই যাচ্ছে রাগটা এখনো পুরোপুরি কমেনি, বরং ভেতরে ভেতরে জমাট বাঁধছে। সূর্য চুপচাপ বসে রইল কিছুক্ষণ, তারপর তিশা চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মুখে একরকম মিশ্র অভিব্যক্তি, হালকা বিরক্তি, আবার একসাথে বিনোদনের ছাপ। সে নিজের সাথে নিজেই বিড়বিড় করে বলল, আজব রাগ হলো আরিশের উপরে, আর দেখালো আমাকে। একটু থেমে আবার বলল, সারা জীবন নাই গার্লফ্রেন্ড, দেখতে হয় শুধু বান্ধবীর রাগ, তাও আবার প্রেমের রাগ। কথাগুলো বলার সময় তার কণ্ঠ হালকা ব্যঙ্গ আর অভিমান নিয়ে বলল। সে একবার আকাশের দিকে তাকিয়ে আবার নিচে নামালো চোখ, তারপর বলল, হাই জীবন। বটগাছের ছায়ে বসে সূর্য এই এক লাইনই বিশ্লেষণ যেন তার নিজের মনকেই একটু হালকা করে দিল। আর চারপাশের নীরবতায় আবার ধীরে ধীরে ভরে উঠল সেই আগের স্বাভাবিকতা। ক্যান্টিনের সামনে দাঁড়িয়েছিল মায়া। দূর থেকে আরিশকে নিজের দিকে আসতে দেখে তার বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল। অকারণে নার্ভাস লাগতে শুরু করলো তার। পাশেই দাঁড়িয়ে থাকা স্বর্ণা সেটা চোখে এড়ায়নি। মুচকি হেসে সে বলল, তুই তোর আরিশ ভাইকে এত ভয় পাস কেন বলতো? মায়া একটু থমকে গেল। মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। ভয় পায় না, শুধু হৃদস্পন্দনটা বেড়ে যায়। মনে মনে বলল সে, কিন্তু বাইরে প্রকাশ করলো না। ছোট করে শুধু বলল, জানি না। এর মধ্যেই আরিশ এসে দাঁড়ালো ওদের সামনে। তার উপস্থিতিতেই যেন চারপাশটা সব শব্দ এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। স্বর্ণা পরিস্থিতি বুঝে হালকা হেসে বলল, আচ্ছা, আমি ক্লাসে যাচ্ছি, তুই আয়। কথা শেষ করেই সে দ্রুত সরে গেল। দুজনকে একা রেখে মায়ের বুকের ভেতর তখন ধুকপুক করছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরিশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, কি করছিলে ক্যান্টিনে? কণ্ঠটা শান্ত, কিন্তু তাতে হালকা প্রশ্নবোধক চাপা ভাব ছিল। মায়া একটু চমকে উঠল, মনে মনে ভয় পেয়ে বলল, যদি জানতে পারে আমি তাসিনের সাথে কথা বলছিলাম নিশ্চয়ই রেগে যাবে। ভাবনাটা মাথায় আসতেই সে তাড়াতাড়ি নিজেকে সামনে নিল। হালকা তোতলাতে তোতলাতে বলল, আসলে আমার একটু খেতে ইচ্ছে করছিল, তাই আমি আর স্বর্ণা গিয়েছিলাম ক্যান্টিনে, আর কিছু না।
কথাটা বলে সে চোখ তুলতে পারল না। তার আঙ্গুলগুলো অজান্তেই জড়িয়ে আসছে একে অপরের সাথে। তার বুকের ভেতরটা এখনও অস্বাভাবিকভাবে কাঁপছে। আরিশের কপাল কুঁচকে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে ছিল সন্দেহের হালকা ছাপ। তারপর প্রশ্ন করল শান্ত গলায়। এভাবে তোতলাচ্ছিস কেন? মায়া একটু থমকে গেল, চোখ এড়িয়ে নরম স্বরে বলল,